আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জাকিয়া আলম। আজ আমি লাইভে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছি আমাদের গভর্নিং বডির সভাপতি জনাব সেলিম ওসমান স্যার এমপি মহোদয় এবং আমাদের কলেজের সুদক্ষ অধ্যক্ষ স্যার জনাব ফজলুল হক রুমন রেজা স্যারের প্রতি, যাদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে আমরা আজকের এই ক্লাস নিতে সফল হচ্ছি এবং তোমাদের সাথে যুক্ত হওয়া সুযোগ পাচ্ছি। তো কেমন আছো শিক্ষার্থীরা? নিশ্চয়ই দীর্ঘ বন্ধের পর তোমরা ভালোই সময় কাটাচ্ছ। দীর্ঘ বন্ধের পর তোমাদের সাথে আমার দেখা হলো, তো সেক্ষেত্রে পড়াশোনা তোমরা নিশ্চয়ই করছো, অবসর সময় নষ্ট করছো না। আশা করব তোমাদের যে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশন ছিল সেই সাজেশনগুলো তোমরা অবশ্যই বাসায় বসে প্রস্তুত করেছ। তারপরও যদি তোমাদের এই ক্লাস নিতে গিয়ে আমরা অনেক সময় দেখেছি তোমাদের বিভিন্ন চ্যাপ্টারগুলো একটু জটিল মনে হয়। তো এই ধরনের যে জটিল বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে তোমাদের কাছে জটিল, সেই বিষয় কয়েকটা অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। দেখা যাক কতটুকু আলোচনা করা যায়। তো আমি তোমাদের যেহেতু একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আমাদের ব্যবস্থাপনা সংগঠন ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পঞ্চম থেকে অষ্টম অধ্যায় দুইটারই পঞ্চম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আমাদের রয়েছে। মোট 8টি অধ্যায় আমরা পেয়েছি বার্ষিক পরীক্ষার জন্য। তো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার এই 8টি অধ্যায়ের মধ্যে সবগুলো তার একসাথে আলোচনা করা সম্ভব নয়, কিন্তু এর মধ্যে থেকে যে চ্যাপ্টারগুলো আমি ক্লাসে পড়ানোর সময় তোমাদের সমস্যা মনে হয়েছে আমার, সেগুলো আমি একটু খুঁজে বের করে নিয়েছি। তার মধ্যে থেকে কিছু অধ্যায় একসাথে সব বোঝানো সম্ভব নয়, তবে আমি তোমাদের এই একটি করে অধ্যায় আস্তে আস্তে শেষ করার চেষ্টা করি। তো আমরা প্রথমেই আসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। তো আসো আমরা শুরু করি। কতটুকু আমরা বুঝতে পারি, যদিও আগে এগুলো পড়ানো হয়ে গিয়েছে, আমরা ক্লাসে এগুলো কমপ্লিট করে দিয়েছি তোমাদেরকে, তারপরও দীর্ঘ সময়ের এই ব্যবধানে তোমরা যারা পড়াশোনা করেছো তো করেছো, যারা করনি তাদের জন্য একটা রিভিশন হয়ে যাবে। আসো আমরা শুরু করি। আজকে আমাদের পঞ্চম অধ্যায় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসা। আমরা প্রথমেই শুরু করব ব্যবসার যে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে সংজ্ঞা। আমাদের যৌথ মূলধনী, এখানে আমি লিখে দিচ্ছি পঞ্চম অধ্যায়, যেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। আশা করি তোমরা মোটামুটি ক্লিয়ার ভাবেই দেখতে পাচ্ছ। যদিও এই বিষয়গুলো তোমাদের জানা, তো একটু বুঝতে পারলেও তোমরা ধরে নিতে পারবে বিষয়টাকে। প্রথমে আসি আমরা সংজ্ঞা। যৌথ মূলধনী ব্যবসার সংজ্ঞাটা কি? যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে আমরা সহজভাবে যে কথাগুলো বলতে পারি সেটা হচ্ছে,
কতিপয় ব্যক্তি তাদের আমি সংজ্ঞাটার কাছে যাই প্রথমে। কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় মিলিত হয়ে মূলধন সরবরাহ করে যে ধরনের সংগঠন গড়ে তোলে তাকেই বলা হয় যৌথ মূলধনী ব্যবসা। এছাড়া এখানে আরো যেটি হচ্ছে আইনসম্মত সম্পর্ক বা আইনের অধীনে এই কোম্পানিটাকে গঠন করতে হবে। অন্যান্য ব্যবসায় যেমন মুনাফা রয়েছে, এখানেও সেখানে মুনাফা রয়েছে এবং আমরা মূলত মুনাফা ছাড়া ব্যবসা করি না। তো এক্ষেত্রে আমরা সংজ্ঞাটাকে সুন্দর করে দাঁড় করাতে পারি। এখন আসো আমরা সংজ্ঞাটা দাঁড় করানোর আগে যেটা দেখব সেটা হচ্ছে এটা আসলে কোম্পানি আইনের কত ধারায় তৈরি করা হয়েছে। আমরা যেহেতু এখানে পর্যাপ্ত জায়গা আগে থেকে আমি ফিল আপ করে ফেলেছি, তো তারপর আমি তোমাদেরকে বলবো, মুখে বলি, তোমরা এই ছোট উপমা থেকে একটু একটু দেখে নাও, তারপর বুঝে নাও। 1994 সালে কোম্পানি আইনে 1994 সালে কোম্পানি আইনে 2-1 ধারা মতে এই কোম্পানিটি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে আমরা ছোট্ট করে সংজ্ঞাটা বলতেও পারি, এটা কোনো ভুল হবে না, ছোট্ট করেও বলতে পারি যে 1994 সালের কোম্পানি আইনের 2-1 ধারার অধীনে যে ধরনের ব্যবসা সংগঠন গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এই ধরনের ব্যবসা সংগঠনকে বলা হয় যৌথ মূলধনী ব্যবসা। অথবা আরেকটু ডিটেলস বলতে গেলে যে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় বা যৌথভাবে মূলধন সরবরাহ করে আইনসম্মতভাবে কোনো ব্যবসা গঠন ও পরিচালনা এবং নিয়ন্ত্রণ করলে তাকে বলা হয় যৌথ মূলধনী ব্যবসা। মোটামুটি আমরা আমাদের সংজ্ঞাটা একটু আয়ত্তে চলে এসেছে, যদিও আমরা এগুলো আগে থেকেই পারি জানি, তারপরে একটু শুরুটা আমরা করলাম সংজ্ঞা দিয়ে। এরপর আসো বৈশিষ্ট্য। আমরা মূলত বৈশিষ্ট্য বলতে কি বুঝি? ব্যবসা বলতে আমরা অনেক ধরনের ব্যবসাকে বুঝি, যেমন অংশীদারি ব্যবসা, এক মালিকানা ব্যবসা, যৌথ মূলধনী, রাষ্ট্রীয় ব্যবসা ইত্যাদি অনেক ধরনের ব্যবসা আছে। সব ধরনের ব্যবসাই মোটামুটি আমাদের মুনাফার উদ্দেশ্যে আমরা করে থাকি, কিন্তু তারপরও সব ব্যবসাগুলো আমাদের মোটামুটি যে ব্যবসাগুলো আমরা করি সেই ব্যবসাগুলো আমাদের মুনাফার উদ্দেশ্যে করা হয়ে থাকে। তো তারপরও ব্যবসা একই ধরনের অনেক নাম হলেও তাদের বৈশিষ্ট্য আলাদা। এক ব্যবসা থেকে আরেক ব্যবসার বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা, এর কার্যক্রমও আলাদা। বৈশিষ্ট্য হচ্ছে গুণগত মান। তাহলে আমরা ব্যবসায় বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। যৌথ মূলধনী ব্যবসায় বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা প্রথমে এগুলো একটু পয়েন্টগুলো দেখে নিই, তারপরে এই বিষয়ে আমি বর্ণনা করার চেষ্টা করছি। তোমরা আগেই দেখো, দেখো আমি প্রথমেই এখানে 11টি পয়েন্ট লিখেছি। পয়েন্ট মূলত তোমাদের মনে রাখার উদ্দেশ্যে, পয়েন্টগুলো মনে রাখতে হবে। তোমরা কিন্তু পয়েন্ট দিয়ে লেখাগুলো লিখতে পারবে না, কিন্তু পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এই পয়েন্টগুলোই তোমাদের পরবর্তীতে বর্ণনার মাধ্যমে লিখতে হবে। যদিও সরাসরি আমাদের প্রশ্ন আসে না যে এটার পয়েন্ট লেখো, ওইটার পয়েন্ট লেখো, কিন্তু তারপরে যখন তোমাদের মধ্যে আসবে যে যৌথ মূলধনী ব্যবসা
সংজ্ঞা লিখো। এদের কি কি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে বা এদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্যগুলো থাকতে পারে, কি ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, তখন আমাকে ঠিকই এই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে হবে। তো বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে গেলে আমাকে তো অবশ্যই পয়েন্টগুলো মনে রাখতে হবে, না হলে আমি পয়েন্ট যদি মনে না রাখতে পারি তাহলে আমার বৈশিষ্ট্যগুলো মূলত দেখা যাবে যে ডিটেলস আমি ভুলে গিয়েছি। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্যের কাছে আসি আমরা। বৈশিষ্ট্য প্রথমটি হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান, দ্বিতীয়টি হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা, 3 নম্বর হচ্ছে চিরন্তন অস্তিত্ব, 4 নম্বর হচ্ছে সদস্য সংখ্যা, 5 নম্বর সাধারণ সিলমোহর, 6 শেয়ার মূলধন, 7 শেয়ার হস্তান্তর যোগ্য, 8 সীমাবদ্ধ দায়, 9 বিধিবদ্ধ দায়িত্ব, 10 বৃহদায়তন প্রতিষ্ঠান, 11 স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা। শিক্ষার্থীরা তোমরা মোটেই ভয় পেও না, তোমাদের ভয় দেখানোর জন্য এতগুলো পয়েন্ট আমি এখানে উল্লেখ করিনি। এটা হচ্ছে জাস্ট তোমরা এখান থেকে তোমাদের সবগুলো পয়েন্টই মুখস্থ করার দরকার নেই। তো তোমরা মূলত যেটা এতগুলো দেওয়ার কারণ হচ্ছে তোমরা যাতে তোমাদের যার যে পয়েন্টগুলো মনে রাখতে পারো, 11টাই মুখস্থ করলা, 11টা তোমাদের সেগুলো সেখানে থাকবে না। তোমাদের 11টি পয়েন্টই তোমাদের মনে রাখা সম্ভব না। তো 11টি পয়েন্ট যদি তুমি মুখস্থ করো, সেখান থেকে যদি 2-1টি পয়েন্ট ভুলেও যাও, তারপরও তোমার কাছে জমা থাকবে 8 থেকে 9টি অথবা 7টি। তো তখন তুমি প্রপারলি সেই প্রশ্নের আনসারটি দিয়ে আসতে পারবে। আর যদি তুমি 5টি পয়েন্ট করো, তাহলে সেই 5টি পয়েন্ট করতে গিয়ে 5টি থেকে 3টি যদি ভুলে যাও বা 2টি যদি ভুলে যাও, বাকি থাকবে 1টি, তখন কি তুমি তার ফুল অ্যান্সার করতে পারবে? পারবে। তাহলে আমাদের বেশি বেশি পয়েন্ট দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদেরকে এই পয়েন্টগুলো যেন তোমরা মুখস্থ রাখো এবং পরবর্তীতে এগুলোর আলোচনা ডিটেলস যখন যে ধরনের প্রশ্ন আসে, যেভাবেই আসুক, তুমি যাতে পয়েন্টগুলো প্যারা করে লিখে উপস্থাপন করতে পারো। আচ্ছা, এখন আসি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি। 1 আইন সৃষ্ট প্রতিষ্ঠান। যৌথ মূলধনী ব্যবসা মূলতই অন্যান্য ব্যবসার চেয়ে সম্পূর্ণ আলাদা, কারণ এই ব্যবসা 1994 সালের 2-1 ধারা অনুযায়ী কোম্পানি আইনের অধীনে গঠিত হয়ে থাকে, যার কারণে এটি এক কথায় আইন সৃষ্ট প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কৃত্রিম ব্যক্তিসত্তা। কৃত্রিম ব্যক্তিসত্তা যেহেতু আইন সৃষ্ট প্রতিষ্ঠান এটি, সেহেতু এর একটি ব্যক্তিসত্তা তৈরি হয়, যার কারণে এখানে এই তৃতীয় ব্যক্তিসত্তা সে ব্যক্তি না হয়েও একজন ব্যক্তির ন্যায় পদমর্যাদা এবং সম্মান ভোগ করে, সুবিধা ভোগ করে। কেননা এখানে আইন দ্বারা সৃষ্ট হওয়ার কারণে তার একটি আলাদা অস্তিত্ব তৈরি হয়েছে। এখন আসো চিরন্তন অস্তিত্ব। প্রথম 2টি পয়েন্টের সাথে এটি সম্পর্কিত। প্রথমত, প্রতিষ্ঠানটি আইন দ্বারা, দ্বিতীয়টি আইনের মাধ্যমে এর একটি কৃত্রিম ব্যক্তিসত্তা তৈরি হয়েছে, যার ফলে এই চিরন্তন অস্তিত্ব তৈরি হয়েছে। যদি কোম্পানির কোনো সদস্য মারা যায়, দেউলিয়া হয়ে যান, অথবা উনি যেভাবেই হোক প্রতিষ্ঠান থেকে চলে যান, তাহলে সেই প্রতিষ্ঠান সহজে বিলুপ সাধন হবে না, কারণ কোম্পানির হয়ে এই কৃত্রিম যে ব্যক্তিসত্তা, তিনি এই প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন নিজ নামে, তাহলে এটি সহজে বিলুপ সাধন করা যায় না। সদস্য সংখ্যা। সদস্য সংখ্যার ক্ষেত্রে আমরা সদস্য সংখ্যা বলতে গেলে আমাদের
যৌথ মূলধনী ব্যবসা দুই ধরনের, সে প্রশ্নটি চলে আসে। দুই ধরনের বলতে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি এই দুই ধরনের মধ্যে সদস্য সংখ্যার যথেষ্ট পার্থক্য রয়েছে। সদস্য সংখ্যার মধ্যে প্রথমে যদি আসি প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কমপক্ষে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন সদস্য দ্বারা এই সদস্য সীমাবদ্ধ থাকে। আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে পাবলিক লিমিটেড সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে। সাধারণ সিলমোহর, সাধারণ সিলমোহরের ক্ষেত্রে আমাদেরকে, যেহেতু আমাদের কোম্পানিটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এই কৃত্রিম ব্যক্তি সত্তা হওয়ার কারণে তার একটা প্রতিনিধির উপর নির্ভরশীল হতে হয়, আলাদা তার একটা সেই প্রতিনিধি তার বৈধতার জন্য সিলমোহর ব্যবহার করে থাকে। শেয়ার মূলধন, শেয়ার মূলধনের ক্ষেত্রে এটা শেয়ার মূলধন বলতে মূলধনের ক্ষুদ্রতম একককে বলা হয় শেয়ার। এই শেয়ারটাকে শেয়ার মূলধন, যেহেতু যৌথ মূলধনী ব্যবসা অনেক সদস্য দ্বারা গঠিত হয়, এই ব্যবসাটায় অনেক সদস্য থাকে, শেয়ার হোল্ডার থাকে, সেহেতু এর মূলধনের পরিমাণটা মূলত সদস্যদের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে এসে থাকে এবং পরিমাণে তা অনেক বেশি থাকে। শেয়ার হস্তান্তর যোগ্যতা, এখানে শেয়ার হস্তান্তর যোগ্যতা আমরা এখানেও আসবো। যৌথ মূলধনী ব্যবসা শেয়ার হস্তান্তর যোগ্যতা কি? এক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার তার নিজস্ব সদস্যদের বাইরে শেয়ার হস্তান্তর করতে পারে না এবং বিক্রয়ও করতে পারে না, এবং পাবলিক লিমিটেড কোম্পানি অন্যদিকে সে শেয়ার বিক্রয় করতে পারে, অবাধে সে জনসাধারণের কাছে বিজ্ঞপ্তির মাধ্যমে শেয়ার বিক্রয় করে। সীমাবদ্ধ দায়, এখানে সীমাবদ্ধ দায় বলতে বলা হয়েছে তুমি যদি 100 টাকার শেয়ার কিনো, তোমাকে 100 টাকার দায় বহন করতে হবে। কোম্পানি সংগঠন অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে এর দায়টা সীমাবদ্ধ। এখানে দায় তোমার যে শেয়ারের মূল্য তার চেয়ে বেশি দায় গ্রহণ করার প্রয়োজন পড়ে। বিধিবদ্ধ দায়িত্ব, বিধিবদ্ধ দায়িত্ব হচ্ছে যখনই যৌথ মূলধনী কোম্পানি গঠন পরিচালনা করা হয় তখন এর সাথে কিছু হিসাব নিরীক্ষা, প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি সংরক্ষণ করতে হয়, বিবৃতি প্রকাশ করতে হয়। এগুলো বিভিন্ন কাজগুলো করাই হচ্ছে বিধিবদ্ধ দায়িত্ব। বৃহদায়তন প্রতিষ্ঠান, যেহেতু আমাদের যৌথ মূলধনী ব্যবসা সদস্য সংখ্যা বেশি এবং এতে আমার সদস্য সংখ্যা বেশি থাকার কারণে মূলধনের পরিমাণও বেশি, এবং মূলধনের পরিমাণ বেশি থাকার কারণে মূলত মূলধন বেশি থাকার কারণে এই প্রতিষ্ঠানের আয়তনটা বৃহৎ হয়ে থাকে। এখন আসো স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা। স্বতন্ত্রধর্মী ব্যবস্থাপনা বলতে এখানে ব্যবস্থাপনা থেকে মালিক সম্পূর্ণ আলাদা। স্বতন্ত্র বলতে এখানে আলাদা। স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা, এখানে ব্যবস্থাপক এবং মালিক সম্পূর্ণ আলাদাভাবে চলমান প্রক্রিয়ায় থাকে। এখন আমরা এখানে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, যদিও এখানে বৈশিষ্ট্য আমি 11টা আমি আগেই বলেছি যে 11টা বৈশিষ্ট্য পড়বে ঠিকই, তোমাদের সব কয়টাই যে লিখতে হবে তেমন নয়। আচ্ছা, এখন আসো বৈশিষ্ট্যের পর্বটা শেষ করলাম, এখন আসি আমরা সুবিধা। যৌথ মূলধনীর সুবিধাগুলো কি কি?
যৌথ মূলধনির সুবিধাগুলো আমরা মোটামুটি বৈশিষ্ট্যের সাথে অনেকটাই মিল। তারপরও এটার পয়েন্টগুলো দেখি। অধিক মূলধন, আমরা আগেই বলেছি যে এটার মূলধন সদস্য সংখ্যা বেশি থাকার কারণে এই মূলধন অধিক হয়ে থাকে। সীমিত দায়, এটাও আমরা বৈশিষ্ট্যের সময় পেয়েছি যে এখানে দায়টা সীমাবদ্ধ থাকে। 100 টাকায় শেয়ার কিনলে তোমাকে 100 টাকা দায়ী বহন করতে হবে। চিরন্তন অস্তিত্ব, এটাও আমরা বৈশিষ্ট্যের সাথে মিল আছে। চিরন্তন অস্তিত্ব অর্থাৎ এর সদস্যরা যদি পাগল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, তারপরও এই প্রতিষ্ঠান নিজ নামে তার কৃত্রিম ব্যক্তিসত্তার কারণে নিজ নামে সে এই প্রতিষ্ঠানটি চালিয়ে যাবে। তাই এর অস্তিত্বটা সহজে বিলুপ্ত হয় না, বিলুপ্ত হয়ে যায়। স্বাধীন সত্তা, স্বাধীন সত্তা বলতে এখানে কৃত্রিম ব্যক্তিসত্তাকে বোঝানো হয়েছে। যেহেতু এখানে সদস্যরা যদি মারা যায়, দেউলিয়া হয়ে যায়, তাহলে এটা প্রতিষ্ঠানের নামের উপরে কোনো প্রভাব বিস্তার করে না, সে তার নিজ নামে পরিচালিত হতে থাকে। শেয়ার হস্তান্তর যোগ্যতা, এটাও আমরা বলেছি। শেয়ার হস্তান্তর যোগ্যতা, প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ার সদস্যদের বাইরে হস্তান্তর করা যায় না, আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সহজে অবাধে জনসাধারণের কাছে শেয়ার হস্তান্তর করা হয়ে থাকে। বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা, এখানে একটু পার্থক্য আছে। বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা যেমন একটা ছোট কোম্পানি বা ছোট প্রতিষ্ঠান একটি বড় প্রতিষ্ঠানের চাইতে অনেক সুবিধা কম পায়। ছোট প্রতিষ্ঠানে যেসব ক্ষেত্রে ঋণ প্রদান, পণ্য উৎপাদন ইত্যাদি সব কিছু ক্ষেত্রেই তার সীমাবদ্ধ একটা ক্ষেত্র থাকে। কিন্তু বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা হচ্ছে এখানে তারা বৃহৎ আকারের প্রতিষ্ঠান হওয়ার কারণে উৎপাদন এবং পণ্য বন্টন এগুলো তারা অধিক পরিমাণে করে। এতে করে তাদের ব্যয় সংকোচন হয় এবং তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকে। সুদক্ষ পরিচালনা, এখানে যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে দক্ষ পরিচালনার জন্য পরিচালকদেরকে সদস্য বা শেয়ার হোল্ডারদের যোগ্যতা বিচার করে হোল্ডাররা সেই পরিচালকদের নির্বাচিত করে থাকেন। এর ফলে যোগ্য পরিচালক নির্বাচিত হয় অথবা বেতনভুক্ত যোগ্যতা সম্পন্ন কর্মীদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। এতে করে প্রতিষ্ঠান সুদক্ষ পরিচালনা করতে সক্ষম হয়। ব্যয় সংকোচ, আমরা প্রথমেই বলেছি এই প্রতিষ্ঠানটি অনেক বড় হওয়ার কারণে এর ব্যয়টি কম, কারণ তারা একসাথে অনেকগুলো পণ্য উৎপাদন করতে পারে, আধুনিক কলাকৌশল ব্যবহার করতে পারে। কারণ হচ্ছে এখানে অধিক মূলধন থাকে, মূলধনের পর্যাপ্ততা, জায়গার পর্যাপ্ততা ইত্যাদি কারণে সে একসাথে অনেক পণ্য উৎপাদন ও বন্টন করতে পারে এবং আধুনিক অর্থ থাকার কারণে বা মূলধন থাকার কারণে তারা আধুনিক কলাকৌশল ব্যবহার করতে পারে, যন্ত্রপাতি ব্যবহার করতে পারে, যার কারণে তাদের ব্যয়গুলো সংকোচ হয়। করের সুবিধা, এখানে করের সুবিধার ক্ষেত্রে দেখা যায় যে যৌথ মূলধনী ব্যবসা অনেকটাই করের সুবিধা পেয়ে থাকে। যেমন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় যৌথ মূলধনী বা বড় ধরনের প্রতিষ্ঠান হওয়ার কারণে করের সুবিধাটা বেশি পাওয়া যায়, করটা কম দিতে হয়। অনেক ক্ষেত্রে তো বিভিন্ন নতুন প্রতিষ্ঠানদের অবকাশকালীন সময়েও দেওয়া হয়ে থাকে, সেই সময় তাদের কাছ থেকে নতুন প্রতিষ্ঠানের কাছ থেকে সরকারি কোনো কর নেওয়া হয়। আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র, এখানে সহজেই অধিক পরিমাণে পণ্য উৎপাদন হয়, মূলধন বেশি থাকে, প্রতিষ্ঠান বড় থাকে, শেয়ার অবাধে বিক্রি করা হয়, শেয়ারের দাম ওঠানামা করে, শেয়ারের দাম বাড়তে পারে ইত্যাদি বিভিন্ন কারণে দেখা। শিক্ষার্থীরা, তোমাদের এই পয়েন্টগুলো আর বৈশিষ্ট্যের পয়েন্টগুলো মোটামুটি কাছাকাছি। আমি তোমাদের আগেও বলেছি, আমাদের যে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা এই পয়েন্টগুলো
মোটামুটি একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। আমরা মূলত একটা অধ্যায় পড়তে গেলে একটা পয়েন্ট ধারাগুলো যদি আমি 5টা বা 10টা পয়েন্ট করি, দেখা যায় যে সুবিধার ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে অনেকটাই পয়েন্টগুলোর সাথে মিল থাকে। তাই আমাদের অতটা কষ্ট করতে হয় না। নতুন নতুন করে আমাদের পয়েন্ট মুখস্থ করার ঝামেলাও অনেকটা কম। দেখো, বৈশিষ্ট্য আর সুবিধা, এই দুইটা পয়েন্টগুলোর মধ্যে অনেকটাই পয়েন্টগুলো মিল আছে। তো সেক্ষেত্রে আমাদের পয়েন্টগুলো মিল থাকার কারণে যদি তুমি কোনো কারণে ভুলে যাও, তখন পয়েন্টগুলো এখান থেকে যে পয়েন্ট একটু মনে করে এইখানে পয়েন্টের সাথে মিলিয়ে মিলিয়ে তুমি গ্যাপটা পূরণ করতে পারো। এখন আসো অসুবিধা। যেমন আছে, অসুবিধাও তেমন রয়েছে। তো ব্যবসা প্রতিষ্ঠানের যৌথ মূলধনের যেমন বৃহৎ একটি প্রতিষ্ঠান, এর মূলধন বেশি, এর কার্য পরিচালনা ক্ষেত্রটা বেশি, তেমনি এর জটিলতা বা অসুবিধাগুলো অনেক বেশি। আসলে তাহলে আমরা যৌথ মূলধনী ব্যবসায় অসুবিধাগুলো কি কি, এতক্ষণ তো আমরা সুবিধাগুলো দেখলাম, এখন অসুবিধাগুলো কি কি দেখি। অসুবিধা প্রথমটাই আছে জটিল গঠন প্রণালী। জটিল গঠন প্রণালী, অতি বৃহৎ আকার। তৃতীয়ত আমলাতান্ত্রিকতা। স্বজনপ্রীতি। 5 পরিচালনা ব্যয়ের আধিক্য। সমন্বয়ের অভাব। উৎসাহ ও উদ্যমের অভাব। শ্রমিক মালিক নিয়োগ। সরকারি নিয়ন্ত্রণ। প্রাণীহীন পরিচালনা। পয়েন্টগুলো তোমরা যদি পরিষ্কারভাবে দেখতে না পাও, আমি আরো যখন পড়াবো পয়েন্টগুলো তখন একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। জটিল গঠন প্রণালী। জটিল গঠন প্রণালী এক্ষেত্রে অন্যান্য ব্যবসা সংগঠনের তুলনায় যৌথ মূলধনী প্রতিষ্ঠানে অনেক বেশি আনুষ্ঠানিকতা পালন করতে হয়, যার কারণে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের তুলনায় যৌথ মূলধনী ব্যবসা গঠন প্রণালী অনেক কঠিন। এই কারণে অনেক প্রতিষ্ঠান বা অনেক সদস্যরা বা অনেক বড় বড় ব্যবসায়ীরা যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে উৎসাহ পান বা উৎসাহ হারিয়ে ফেলেন। অতি বৃহৎ আকার। যৌথ মূলধনীর সদস্য সংখ্যা বেশি, এর মূলধনও বেশি। এ কারণে মূলধন বাড়ার সাথে সাথে এর আকারটিও বৃদ্ধি পায়। এই আকারটি বৃদ্ধি পাওয়ার কারণে, এই বৃহৎ আকারের কারণেই মূলত এটি নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা সবসময় সঠিকভাবে সম্ভব হয় না। এটিও একটি যৌথ মূলধনী ব্যবসায়ের অসুবিধা। আমলাতান্ত্রিকতা। আমলাতান্ত্রিকতা হচ্ছে সেই রকম, এখানে পরিচালকগণ, উপরস্থ যারা, তারা নীতি নির্ধারণ করে থাকেন, কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন করে থাকেন এবং অধস্তনদের কাছে বা তৃতীয় পক্ষকে বাস্তবায়নের দায়িত্ব দিয়ে থাকে। সেক্ষেত্রে যখন আমরা এই আমলাতান্ত্রিকতার শিকার হই, সেটা হচ্ছে এই তৃতীয় পক্ষগুলো উপরস্থ যে পরিকল্পনাগুলো বা নীতি নির্ধারণগুলো করা হয়েছে সেগুলো আস্তে আস্তে ধীর গতি হয়ে যায়। সেই ধীর গতি সম্পন্ন পরিকল্পনাগুলো বেতনভুক্ত বা তৃতীয় পক্ষের কাছে আসার পর তাদের কাছে সেই ধরনের কাজ পাওয়া যায় না যতটা আশা করা যায়। তো তৃতীয় পক্ষরাও কাজের প্রতি ততটা আগ্রহ দেখাতে পারে। এই কারণে তখন সেই পরিকল্পনাগুলো বা নিয়ম নীতিগুলো আমলাতান্ত্রিকতার দোষে দুষ্ট হয়। স্বজনপ্রীতি। এখানে স্বজনপ্রীতি বলতে বোঝানো হয়েছে পরিচালকরা মূলত পদোন্নতি, পদচ্যুতি
এবং নিয়োগ ইত্যাদি কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এই কার্যক্রমগুলো পরিচালনা করার সময় পরিচালকগণ যদি কোনো ধরনের নিজেদের কর্মীদের সাপোর্ট করে থাকে, অর্থাৎ যে কোনো ধরনের দুর্নীতি করে, তখন তাদের প্রতিষ্ঠানের দক্ষ কর্মীগুলো বাদ পড়ে যায় এবং দেখা যায় নতুন অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হলো, অথবা কোনো অদক্ষ কর্মীদেরকে কাজে লাগানো হলো যে কাজগুলো তারা পারেই না। এই ধরনের ক্ষেত্রে পরিচালকরা নিয়োগ, কর্মচ্যুতি এবং পদোন্নতি ইত্যাদি ক্ষেত্রে স্বজনপ্রীতি করে থাকে। পরিচালনা ব্যয়ের আদি। যেহেতু যৌথ মূলধনী ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে হয়, এখানে হিসাব রাখার ব্যবস্থা করতে হয়, নিরীক্ষার ব্যবস্থা করতে হয়, তো সেক্ষেত্রে এগুলো অনেক ব্যয়ের এতে করে মুনাফার পরিমাণ হ্রাস পায়। এটা একটি যৌথ মূলধনী ব্যবসায়ের অসুবিধা। সমন্বয়ের অভাব। যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে মালিক এবং শ্রমিক উভয়ের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যায়। বড় প্রতিষ্ঠান হওয়ার কারণে মালিক এবং শ্রমিকের মধ্যে বিরাট ব্যবধান থাকে, যার কারণে একে অন্যের মনোভাবগুলো সরাসরি জানতে পারে না। এতে করে প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হয়। উৎসাহ ও উদ্যমের অভাব। উৎসাহ ও উদ্যমের অভাব বলতে প্রতিষ্ঠানে যে কাজগুলো করা হয়ে থাকে, পরিচালকরা যেহেতু বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকে, তখন দেখা যায় তাদের বাড়তি কোনো লাভ না থাকার কারণে তারা কাজের প্রতি উৎসাহ ও উদ্যম হারিয়ে ফেলে। এতে করে পরিচালনা সুষ্ঠুভাবে করা সম্ভব হয় না। শ্রমিক মালিকগুলি। যেহেতু সমন্বয়ের অভাব থাকে এবং শ্রমিক এবং মালিকদের মধ্যে বিরাট একটা ব্যবধান পরিলক্ষিত হয়, সে কারণে শ্রমিক আর মালিকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যেটা যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অসুবিধা। সরকারি নিয়ন্ত্রণ। আইনের ধারা গঠিত হওয়ার কারণে একে এই প্রতিষ্ঠানকে অনেকগুলো সরকারি নিয়ম কানুন মেনে চলতে হয়, এবং দেখা যায় অতিরিক্ত সরকারি নিয়ম কানুন মানতে গিয়ে ব্যবস্থাপনা কাজে অনেক সময় পরিচালনা করতে ব্যাঘাত ঘটে এবং প্রতিষ্ঠান সমস্যার সম্মুখীন হয়। প্রাণহীন পরিচালনা। এই প্রাণহীন পরিচালনা যেহেতু মালিক শ্রমিক এদের মধ্যে দূরত্ব বজায় থাকে এবং তৃতীয় পক্ষ বেতনভুক্ত কর্মচারীরা তাদের কাজগুলো পরিচালনা করে, সেহেতু এদের মধ্যে বাড়তি কোনো লাভের আশা না থাকার কারণে ঢিলেঢালা বা প্রাণহীনভাবেই প্রতিষ্ঠানটি পরিচালনা হয়ে থাকে, যা পরবর্তীতে আমাদের প্রতিষ্ঠানে অসুবিধা সৃষ্টি করে। এখন শিক্ষার্থীরা আমরা যে তিনটি বিষয় বুঝলাম, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, এই তিনটি বিষয় হচ্ছে মূলত এই অধ্যায়গুলিতে মোটামুটি ইম্পর্টেন্ট। যেমন ধরো, তুমি যখন সংজ্ঞা আসবে, সংজ্ঞার সাথে সাথে এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, অথবা আসতে পারে যৌথ মূলধনী ব্যবসার সংজ্ঞা দাও, সাথে আসতে পারে যৌথ মূলধনী ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কি কি ধরনের অসুবিধা তুমি পরিলক্ষিত করো, আবার আসতে পারে যে যৌথ মূলধনী ব্যবসা কি, যৌথ মূলধনী ব্যবসায় আমরা করতে গেলে কি কি সুবিধা পাই, অথবা যৌথ মূলধনী ব্যবসায় সুবিধাগুলো কি কি বর্ণনা করো। তাহলে আমরা মোটামুটি প্রশ্নকে আয়ত্ত করতে পারলে আমরা এর সঠিক উত্তর দিতে পারব। যেভাবেই আসুক আমরা সেই সঠিক উত্তরগুলো অ্যান্সার করতে পারব। এখন আসো আমি এখানে হচ্ছে
আমাদের এইটা আমার কেমন আছে দেখি এই সালোয়ার এখানে সালোয়ার এটা ঠিক করে দেবো কি এখন আমরা আসবো যৌথ মূলধনী কত এটা ঠিক করে দেবো কি হয়েছে ঠিক আছে যৌথ মূলধনী ব্যবসা মূলত কম্পিউটার মধ্যে প্যান ড্রাইভ নিয়ে আসছি স্টুডেন্টরা থাকবো আবার এক সাইডে প্যান ড্রাইভের লেখা দিয়ে ওরকম করে ব্যবসা মূলত ক্লাসে বোর্ডে লিখতে অনেকে বিশেষ করে তারপরে ওই যে এক সাইডে কম্পিউটারে দিয়ে দেয় ওটা খালিদ তারা আছে দেই আমার আমি খাবো না এই সেকেন্ড কম্পিউটার করে নিয়ে আসছি এটা সামনে কথা এগুলা করে ক্লাসে সব গরম কোম্পানি দুই পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি যৌথ মূলধনী ব্যবসা মূলত দুই ধরনের এক হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি অন্যটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট এখন আমরা আসি প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় সম্পূর্ণ কোনো কোম্পানি যদি সর্বনিম্ন 2 জন সদস্য এবং সর্বোচ্চ 50 জন সদস্য নিয়ে কোনো প্রতিষ্ঠান গঠন পরিচালনা করে তাকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 50 জন সদস্য থাকবে এই ধরনের প্রতিষ্ঠানে সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 50 জন সদস্য বিশিষ্ট কোনো প্রতিষ্ঠান যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ এই ধরনের কোনো প্রতিষ্ঠানকেই মূলত প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে এখন আসো পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্যের সংখ্যা 7 জন আর সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ প্রাইভেটে যে সংজ্ঞাটা আমরা বলেছিলাম শেয়ার দ্বারা সীমাবদ্ধ এই পাবলিক লিমিটেড কোম্পানিও ঠিক একই সংজ্ঞা শুধু সদস্য সংখ্যাগুলো একটু আলাদা জাস্ট ওই রকম শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোনো যেখানে সর্বনিম্ন 7 জন সদস্য এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এই ধরনের কোনো প্রতিষ্ঠান যা কোম্পানি আইন দ্বারা গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত হয় তাকে মূলত পাবলিক লিমিটেড কোম্পানি বলে তাহলে
প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আমরা কতজন পেলাম? 2 জন, আর সর্বোচ্চ 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানিতে আমরা পেলাম সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এখন সংখ্যাতে পাওয়া যায়। আমরা যে প্রশ্নটা প্রায় সময় আমরা লক্ষ্য করি যে বারবারই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি বা এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্যগুলো কী কী। এখন আমরা এর পার্থক্যগুলো যদি খুঁজে পেতে যাই তাহলে আমাদেরকে মূলত পার্থক্যের বিষয়বস্তুটা জানতে হবে। তাহলে আমরা পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির বিষয়বস্তুটা, পার্থক্যের বিষয়বস্তুটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অতি সহজেই পার্থক্যগুলো লিখতে পারব। তাহলে আমরা মূলত বিষয়বস্তুর কাছে যাই। আমরা এখানে ডিটেলস ভাগ করে, এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখানে পাবলিক লিমিটেড কোম্পানি, এভাবে না লিখে, যেহেতু এগুলো তোমাদের আগেই পড়ানো হয়েছে তাই তোমরা সহজেই বুঝতে পারবে, আমি বিষয়বস্তু দিয়ে আলোচনা করে দিচ্ছি। এখন আসি পার্থক্যের বিষয়গুলো লিখব আমি। এটা লেখার কারণ হচ্ছে তোমরা যাতে সহজে বুঝতে পারো। তো আমরা পার্থক্যগুলো কিভাবে লিখি, যেমন ধরো এখানে আমরা অনেক সময় এইভাবে ঘর ঘর করি বিষয়বস্তুগুলো। এখানে লিখি পার্থক্যের বিষয়, এখানে লিখি পার্থক্যের একটি নাম আর অপরটি। কিন্তু আমি এভাবে না বুঝি, আমাদের শুধু বিষয়বস্তুটা পয়েন্ট আকারে লিখে দেখাবো এবং বিষয়বস্তুটা আলোচনা করবো। তাহলে তোমরা সহজে বুঝতে পারবে এবং পরবর্তীতে পার্থক্য বিষয়বস্তুটা মনে থাকার কারণে পার্থক্যটা লিখতে পারবে। এখন আসি পার্থক্যের বিষয়বস্তু। প্রথম আমি আগে বিষয়বস্তুগুলো পয়েন্টগুলো তুলি, তারপর আমি তোমাদেরকে সেগুলো আলোচনা করে দিব। কার্য তার আগে আমাকে একটু লেখা শুরু করতে হবে, লিখে তারপর তোমাদেরকে বোঝাচ্ছি।
আসো প্রিয় শিক্ষার্থীরা, প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্যের বিষয়গুলো আমি এখানে উল্লেখ করেছি, যাতে করে তোমরা যদি এই বিষয়বস্তুগুলো মনে রাখো তাহলে অতি সহজেই পার্থক্যগুলো লিখতে পারবে। কারণ পার্থক্যের বিষয়গুলো যখন তোমাদের বিষয়বস্তুগুলো মনে থাকবে তখন তোমরা খুব সহজেই পার্থক্যগুলো লেখার সুযোগ পাবে। এর কারণটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তুমি যে মূল বিষয়গুলো লিখবে, যেমন এটার গঠন, এটার সদস্য সংখ্যা, এগুলো যদি তোমার মনে থাকে তাহলে তুমি সহজেই সেটা উল্লেখ করতে পারবে। আর যদি এগুলো সব ভিজিভিজি করা থাকে, এলোমেলো করা থাকে, তাহলে তোমার কাছে সহজে জিনিসগুলো পরিষ্কার লেখা আসবে না। তাহলে এখন আমরা আসি পার্থক্যের বিষয়গুলো বোঝার জন্য। পার্থক্যের বিষয়গুলো থেকেই চলে আসবে পার্থক্যগুলো। প্রথম আমরা প্রাইভেট লিমিটেড এখানে আসি পাবলিক কোম্পানি আমি লিখলাম না, তা তোমরা ধরে নাও পাবলিক লিমিটেড। তাহলে প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড। এখন আসো আমরা পার্থক্যের বিষয়গুলো দিয়ে কিভাবে এই দুইটাকে পার্থক্যের মূল বিষয়বস্তু থেকে বর্ণনা করতে পারি। আসো গঠন, আমরা সহজেই এখন এই বিষয়বস্তু থেকে পার্থক্যগুলো বুঝতে পারি। গঠন, প্রথমে আসি প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছে। এর গঠনটা পাবলিকের চাইতে এর গঠন সহজ। এটি এখানে যদি আসি তাহলে প্রাইভেটের চাইতে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন অত্যন্ত জটিল। এটা আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু আবার এভাবে সংক্ষেপে লেখার চেষ্টা করবে না, তাহলে তোমরা মার্কস পাবে না। যেহেতু আমি মুখে বলে দিচ্ছি আর সংক্ষেপে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, এগুলো তোমাদের কাছে মূল বক্তব্যটা আমি বোঝানোর চেষ্টা করছি। যেমন গঠন, এখন আসো এটা কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা অন্য কোম্পানির চাইতে মোটামুটি সহজ। পাবলিক লিমিটেড কোম্পানির গঠন প্রাইভেট লিমিটেড কোম্পানির চাইতে তুলনামূলকভাবে জটিল। এখন আসে সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা, প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে বা সর্বনিম্ন 2 জন। আমরা লিখছি সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। আর এখানে অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানি আমাদের সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। সে এখানে 1000ও হতে পারে, 2000ও হতে পারে, 5000ও হতে পারে, সেটার কোনো লিমিট নেই। তারা কোম্পানিটা যে পরিমাণ শেয়ার বিক্রয় করবে সেই পরিমাণ সদস্য এখানে যুক্ত হবে। এখন আসে সদস্য সংখ্যা গেল, আমরা গঠন পেলাম, সদস্য সংখ্যা পেলাম, কার্য শুরু। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধকের কাছ থেকে নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথেই কাজ শুরু করতে পারে।
নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে কাজ শুরু করতে পারে। আর এক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পর তাদের কার্যারম্ভের অনুমতিপত্র পেতে হয়। এই অনুমতিপত্র পাওয়ার পরই তারা তাদের সকল কার্যক্রম পরিচালনা করতে পারে। তাহলে এখানে পারে আর এখানে কার্যারম্ভের অনুমতিপত্র দরকার হয়। কার্যারম্ভের অনুমতি পত্র তোমরা খেয়াল করো, আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, পুরোটা লিখছি না, আমি যে মুখে বলছি সেগুলো তোমরা একটু খেয়াল করো। কার্যারম্ভের অনুমতিপত্র দরকার হয়। তাহলে আমরা কার্য শুরুর বিষয়টা 3 নাম্বারটা যেটা বললাম সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে বা নিবন্ধন পত্র পাওয়ার পরই তার কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পর তার কার্যারম্ভের অনুমতিপত্র লাগে, এছাড়া সে তার কাজ শুরু করতে পারে। এখন আসে 4 নম্বর, শেয়ার বিক্রয়। শেয়ার বিক্রয় প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা যতদূর জানি প্রাইভেট লিমিটেড কোম্পানি তার শেয়ারগুলো নিজের ভিতরের সদস্যদের ছাড়া শেয়ার কারো কাছে বিক্রি করতে পারে না। তাহলে এখানে শেয়ার বিক্রি করতে পারে না, সদস্যদের ছাড়া তারা শেয়ার বিক্রি করতে পারে না, বাইরে তারা অবাধে শেয়ার বিক্রি করতে পারে না। এক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছে অবাধে শেয়ার বিক্রয় করতে পারে। এখানে আমরা সংক্ষেপে লিখি পারে। বিবরণপত্র। এখন আসি আমরা 5 নম্বর, বিবরণপত্র। বিবরণপত্রের ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি বিবরণপত্র তৈরি করা বাধ্যতামূলক নয়। তৈরি করা বাধ্যতামূলক নয়। আর অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানি বিবরণপত্র বাধ্যতামূলক। বিবরণপত্র তার অবশ্যই তৈরি করতে হবে। এখানে আমি শুধু বাধ্যতামূলক লিখে দেই। খেয়াল করো শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে লেখাগুলো আমি সংক্ষেপে লিখছি, কিন্তু আমার মুখের কথাগুলো, আমাদের মুখে যে কথাগুলো বলছি সেগুলো একটু খেয়াল করবে। ডিটেলস আমি লিখিনি, সংক্ষেপে সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়বস্তুগুলো। আচ্ছা, এখন আসো বিবরণপত্র। বিবরণপত্র হচ্ছে 5 নম্বর। বিবরণপত্র প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে বিবরণপত্র তৈরি করা বাধ্যতামূলক নয়, আর অন্যদিকে পাবলিক লিমিটেডের ক্ষেত্রে বিবরণপত্র তৈরি করা বাধ্যতামূলক। তাহলে এই গেল বা বিবরণপত্রের বিষয়। এখন আসে শেয়ার হস্তান্তর। শেয়ার হস্তান্তর। শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে এটি অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে না। আর এটি অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে। তাহলে 6 নম্বরও আমরা পার করলাম। শেয়ার হস্তান্তর। প্রাইভেট লিমিটেড কোম্পানি তার শেয়ারগুলো
তার নিজেদের সদস্যদের মধ্যে ছাড়া কারো কাছে বাইরে অবাধে বা বাইরে কোনোভাবেই হস্তান্তর করতে পারে না। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানি তার শেয়ারগুলো অবাধে জনসাধারণের নিকট শেয়ার এবং ঋণপত্র বিক্রি এবং হস্তান্তর করতে পারে। এখন আসো মূলধন ও আয়তন। মূলধন ও আয়তন 7 নম্বর। মূলধন ও আয়তন আমি উপর থেকে মুছে দিব যাতে আমি উপরে লিখতে পারি, তোমরা যাতে সহজে বুঝতে পারো বিষয়গুলো। নিচে আর লিখলাম না, উপরে দেখো 7 নম্বর। সাত নম্বর আছে মূলধন ও আয়তন। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা যেহেতু কম, সেহেতু এর মূলধনের পরিমাণটাও কম, এবং মূলধনের পরিমাণ কম থাকার কারণে প্রাইভেট লিমিটেড কোম্পানি আয়তনে মোটামুটি ছোট হয়। তাহলে মূলধন ও আয়তন ছোট। আমি আবারও বলছি, আমি সংক্ষেপে তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দিচ্ছি আর সংক্ষেপে মূল কথাটুকু এখানে লিখছি, তাই বলে তোমরা আবার এরকম ভাবে লেখার চেষ্টা করবে না, এতে করে তোমাদের মার্কস কিন্তু ফুল পাবে না, মার্কস পাবে না। আচ্ছা, এখন এসো মূলধন ও আয়তন। পাবলিক লিমিটেডের সদস্য সংখ্যা অনেক বেশি। এই বেশি থাকার কারণে এবং তারা অবাধে শেয়ার বিক্রয় করতে পারে, সেখান থেকে তারা শেয়ার বিক্রয়ের মাধ্যমে তারা প্রচুর পরিমাণে মূলধন সংগ্রহ করতে পারে। এই কারণে প্রাইভেট লিমিটেড কোম্পানির চাইতে পাবলিক লিমিটেড কোম্পানির মূলধন ও আয়তন বেশি। বেশি হয় এবং ও বড় হয়, আয়তনটি বড় হয়। এখন আসো 8 নম্বর, ন্যূনতম মূলধন। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম মূলধন সংগ্রহ করা অত্যাবশ্যক বা আবশ্যকতা নেই। এখানে বাধ্যতামূলকভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় না। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন বাধ্যতামূলকভাবে সংগ্রহ করতে হয় না। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। এখন পরিচালকের সংখ্যা। প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালকের সংখ্যা সর্বনিম্ন 2 জন। পরিচালকের সংখ্যা প্রাইভেট লিমিটেড মূলত দেখা যায় পরিচালকের সংখ্যা সর্বনিম্ন 2 জন, এবং পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সেক্ষেত্রে পরিচালকের সংখ্যা সর্বনিম্ন 3 জন হতে হয়। এখন আসো 10 নম্বর, বিধিবদ্ধ সভা ও বিবরণী তৈরি। এক্ষেত্রেও প্রাইভেট লিমিটেড কোম্পানিকে
সভা ও বিবরণী বিধিবদ্ধ সভা ও বিবরণী তৈরি আবশ্যকতা থাকে না বা আবশ্যকতা নেই। আর সেক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানিতে বিধিবদ্ধ সভা এবং বিবরণী তৈরি করা আবশ্যক। আচ্ছা, এখন আমরা যে পড়াগুলো মোটামুটি শিখলাম, এখানে এগুলো তোমাদের আগেই পড়ানো হয়েছে, তারপরও যেহেতু বিশাল বড় একটা বন্ধ পেয়েছো তোমরা, সেহেতু তোমাদেরকে এত বড় একটা গ্যাপের মধ্যে সরকারি বিধি মোতাবেক তোমাদের সাথে এই ফেসবুক লাইভে আমাদের ক্লাস দিতে হচ্ছে। তারপরও আমরা আশা করব তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এই করোনার ভয়াবহতার মধ্যেও তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। এবং পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা উপস্থিত থাকবে এবং স্বতঃস্ফূর্তভাবে পড়াশোনা করবে। পড়াশোনার পাশাপাশি তোমাদের যদি একান্তই বাইরে যাওয়ার দরকার হয় তাহলে অবশ্যই বাইরে যাওয়ার সময় মাস্ক পরবে এবং সুরক্ষা ব্যবস্থা যার দরকার সেগুলো ব্যবহার করবে। এবং বেশি যেটা বলবো, তোমরা ঘরে থাকার চেষ্টা করো। ঘরে থাকলেই তোমরা সুস্থ থাকবে এবং তোমাদের পরিবারকে সুস্থ রাখতে পারবে। ধন্যবাদ, ভালো থাকো সবাই।